যাচ্ছে, সন্তান নিতে চায় না, গ্রাজুয়ালি পরিবারগুলো ছোট হচ্ছে। তারা ছোট হচ্ছে ঠিক আছে, কিন্তু তাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা তারা হারিয়ে ফেলেছে। অর্থাৎ কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ দিনে দিনে তাদের কমছে। যত কমছে তাদের মেডিকেল অ্যাম্বুলেন্স দিতে হবে, যত কমছে তাদের অন্যান্য সার্ভিসগুলো, মানে ওল্ড এজের সার্ভিসগুলো, এইগুলো দিতে রাষ্ট্রের তো অনেক টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। এত টাকা চায় না কোথায় পায়? যেহেতু তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করে তারা ইনকাম করে রেখেছিল ব্যাংকে, ওই ব্যাংকের টাকাগুলো নিয়ে তারা ইনভেস্ট করছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, খোদ আমেরিকায় 230 ট্রিলিয়ন ডলারের উপরে ইনভেস্ট করা। আফ্রিকা মহাদেশে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে তারা এটা ইনভেস্ট করে 100 বছরের জন্য। এই ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করার মধ্য দিয়ে প্রতি বছর যে সুদটা পায়, ওই সুদ দিয়ে তার জনগণকে সে ঠিকঠাক মতো খাইয়ে পরিয়ে রাখতে পারে। তার মুনাফা মোটেও এদিক থেকে, মানে একেবারে মূলধনটা মোটেও খরচ হচ্ছে না। এই মূলধন যখন তার খরচ হচ্ছে না, 100 বছরের জন্য ইনভেস্ট করে, 100 বছর পরে ওই মূলধন সে উঠায় নিয়ে যায়। 100 বছর পরে চায়না আবার যে তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পাবে, এটা চায়নার ক্যালকুলেশনে আছে, খুব ভালোভাবেই আছে। এজন্য সে 100 বছরের ইকোনমির একটা বন্দোবস্ত সে তৈরি করে রাখছে। আর আমার দেশে 5 বছরের অর্থনীতির চিন্তা করলে আর এক দল এসে ওটা চলবে না, এটা চলবে না, কাটাছেড়া করে দেশটারে যত নিচের দিকে নামানো যায় সেই প্ল্যানের মধ্যে চলতে থাকে। দেশকে এখান থেকে রিসাফল করতে হবে। 5% মানুষ যদি আমার দেশে এখন পর্যন্ত কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে না পারে, এদেশে মেশিনারি উৎপাদন করতে হয় বাইরে থেকে। দেশের সম্ভাবনা কিন্তু অনেক আছে। এখানে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় লংগেস্ট সি বিচ আছে, 120 বর্গ কিলোমিটারের বিশাল এক সি বিচ, লংগেস্ট 120 কিলোমিটারের একটা সি বিচ পৃথিবীর আর কোথাও নাই। এখানে উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলে যে ধরনের নৈপুণ্যতা রয়েছে, এগুলোকে যদি কাজে লাগানো যেত, সাগর কন্যা কুয়াকাটা বলে, ও কন্যার কাছে গেলে দ্বিতীয়বার আর ওই কন্যার কাছে চলে যেতে চায়। মানে এত ময়লা আবর্জনা দিয়ে ভরা, সিন্ডিকেট দিয়ে ভরা। মানুষ যাবে প্লেজার টাইম লিড করার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, ওইখানে যাওয়ার পরে আমার মনে হয় না যে গেছিলাম 8-9-10 বছর আগে সম্ভবত গিয়েছিলাম, এরপরে গিয়ে আর ওই সমুদ্রের পাড়ে যাইতে ইচ্ছা করে না। প্রোগ্রাম থাকলে ওই কিনারা থেকে, হোটেল থেকে প্রোগ্রাম করে আবার ফেরত আসি। আপনাদের ইচ্ছা করে কিনা আমি জানি, এত নোংরা বানিয়ে ফেলছে সেই জায়গায়। অথচ পর্যটন খাতকে ইউটিলাইজ করে মালয়েশিয়া আজকে তার অর্থনীতিকে ডেভেলপ করে ফেলছে, সিঙ্গাপুর তার অর্থনীতিকে ডেভেলপ করে ফেলছে। আমার পর্যটন খাতে কোনো বরাদ্দ নাই, পর্যটন খাত নিয়ে চিন্তা করার লোক নাই। হাজার হাজার কোটি টাকা এখান থেকে করাপশন করে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যটন খাতটাকে আজকে দিনের পর দিন নষ্ট করে ফেলা হচ্ছে। আমাদের দেশে চুনা পাথর রয়েছে, সিলিকা বালু রয়েছে, প্রাকৃতিক গ্যাস উৎপাদনে বাংলাদেশ 7ম অবস্থানে রয়েছে। বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস রয়েছে, মজুদ রয়েছে 28.1 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার 90% বিদ্যুৎ উৎপাদন হয় এই গ্যাস ক্ষেত্র থেকে। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা রয়েছে, 1,18,800 অধিক সমুদ্র সীমা, বিশাল একটা সমুদ্র সীমা নিয়ে আমরা বসবাস করি, যেখানে 470 প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে, যেটা ব্লু ইকোনমির এক বিশাল দিগন্ত আমাদেরকে উন্মুক্ত করে দিতে পারে। কিন্তু এই বিশাল ব্লু ইকোনমিকে যে ইউটিলাইজ করব আমরা, আমাদের যে সমুদ্র সীমা, মহিষোপান অঞ্চল, এরপরে বিস্তীর্ণ সমুদ্র অঞ্চল, এটাকে ইউটিলাইজ করে রিনিউয়েবল এনার্জি ডেভেলপ করে আমরা যে এনার্জির চাহিদাগুলো পূরণ করতে পারি, এইটা নিয়ে বিশদ গবেষণা হওয়া উচিত। এই ক্ষেত্রে ইনভেস্ট করা উচিত, এই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ক্যাপাসিটি সম্পন্ন করে গড়ে তোলা উচিত। এই ব্যাপারে কোনো হেডেক কারণ নাই। বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে, বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে 24,000 মেগাওয়াট, কিন্তু বাংলাদেশে উৎপাদন করা হয় 16,000। 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ দিয়ে ফেলায় রাখা হয়েছে, এটা উৎপাদন করা হয় না। অথচ আত্মি গ্রুপের কাছ থেকে বাংলাদেশে উৎপাদন করতে বিদ্যুতের যা খরচ হয়, তার চাইতে ডাবল টাকা দিয়ে ভারতের আত্মি গ্রুপের কাছ থেকে চুক্তি করে আওয়ামী আমলে বিদ্যুৎ কিনে নিয়ে আসা হয়েছে। হাজার হাজার কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে বিদ্যুৎ কেনা হয়েছে। আর কিনে নিয়ে আসার সময় যে শুভঙ্করের ফাঁকি, মন্ত্রী মিনিস্টারের পকেটে কোটি কোটি টাকা গেছে। এই হচ্ছে আমাদের দেশের নেতাদের চরিত্র। অথচ আমাদের রিনিউয়েবল এনার্জিটা আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ন্যাচারাল গ্যাসগুলো আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। তখন আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল কিনতে মধ্যপ্রাচ্যের কাছে দ্বারস্থ হলে আমাদের দেশের জীবন মানের ব্যয় অনেক বেশি বেড়ে যাবে। এটা নিয়ে একটু চিন্তা করছে না। আমাদের দেশের পোশাক শিল্প যেটি রয়েছে, এই পোশাক শিল্প পৃথিবীতে আমরা কখনো সেকেন্ড পজিশনে, কখনো ফার্স্ট, কখনো থার্ড পজিশনে থাকি। এই পোশাক শিল্প দিয়ে এক বছরে অন্তত $24 বিলিয়ন আমরা আয় করে থাকি।
কিন্তু এই পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারে? এখানে 18 থেকে 19 বিলিয়ন ডলারের মেশিনারি আর র মেটেরিয়ালস আবার বাইরে থেকে আমার কিনে নিয়ে আসতে হয়। তাহলে আমি বিক্রি করি 24 টাকায়, কিনে নিয়ে আসি মেশিনারি বিদেশ থেকে আবার 18 টাকায়, 19 টাকায়, মাঝখানে থাকলো 5 বিলিয়ন ডলার। এই 5 বিলিয়ন ডলার হচ্ছে আমার দেশে মূলত থাকে, আমার জিডিপিতে মূলত অ্যাড হয়, জিএনপিতে মূলত এই 5 বিলিয়ন ডলার অ্যাড হয়। কিন্তু আরেকটা বড় ক্ষেত্র বাংলাদেশের অর্থনীতিকে সঞ্চালিত রাখে, যার নাম হচ্ছে রেমিটেন্স। এইটা নিয়ে যত বেশি দুষ্ট চক্র কাজ করে, বাংলাদেশ থেকে 160 কোটি 155 কোটি মানুষ বিদেশে এখন রয়েছে, তারা প্রতি বছর ফর্মাল আর ইনফর্মাল চ্যানেলে 44 বিলিয়ন ডলার আমার দেশে রেমিটেন্স ইনপুট করে। এই যে 44 বিলিয়ন ডলার রেমিটেন্সে আমরা ইনপুট করি, এটা টোটালি আমার দেশের ইকোনমিকে একেবারে ইনলার্জ করে দিচ্ছে। কিন্তু বিদেশে যারা যায়, এই মানুষদের হাজারো সমস্যা, তার ভিসা প্রবলেম, তার পাসপোর্টের সমস্যা, তারে দেখার কেউ নাই, এতিমের মতো করে থাকে। বিদেশে যখন যায়, এদেরকে দক্ষ শ্রমিক করে যদি পাঠানো যেত, ভারতের লোকজন বিদেশে যাচ্ছে না, পাকিস্তানের লোকজন যাচ্ছে না, শ্রীলঙ্কার লোকজন ইউরোপ আমেরিকায় যাচ্ছে না, তাদেরকে দক্ষ করে গড়ে তোলে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে যাচ্ছে, টেকনোলজিস্ট হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের যারা যায়, সেটা হচ্ছে গাড়ি মোছার জন্য, ঘর পরিষ্কার করার জন্য, হোটেল বয়ের কাজ করার জন্য। এই হোটেল বয়ের কাজ করে বাংলাদেশে যে অর্থনীতিকে যারা চালু রেখেছে, সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে, তার অধীনে যে 124-25টি ট্রেনিং সেন্টার রয়েছে, এই ট্রেনিং সেন্টারগুলোকে যদি ভায়াবল করা যেত, সেখান থেকে যুবকদেরকে ট্রেন আপ করে সরকার এখানে বিনামূল্যে যুবকদেরকে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠানো উচিত। এখানে আবার করে কি, যদি মালয়েশিয়াতে যেতে 5 লক্ষ টাকা লাগে, তার কাছ থেকে এজেন্সিগুলো নিবে 10 লক্ষ টাকা। আর এজেন্সি ছাড়া কোনো মন্ত্রণালয় কারোর সাথে কোনো ডিল করে না। অথচ এই মন্ত্রণালয়ে যে সচিব, উপসচিব, যুগ্ম সচিব যারা কাজ করে, এই মানুষরূপী অমানুষগুলো সরকারের ট্যাক্সের টাকা দিয়ে সার্ভিসের জন্য এখানে বসে থাকে। নৈতিকতা বিবর্জিত একটা জাতি তৈরি করছে আমাদের শিক্ষা ব্যবস্থা। ইথিক্স নাই, মানুষের অর্থ নিয়ে লোপাট করে নিজেদের স্বর্গরাজ্য তৈরি করছে, আর জনগণকে হেনস্থার শিকার করে রাখছে। পায়রা তৈরি করে রাখছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৈরি করে রাখছে। ট্রেনিং দেওয়ার কথা, যুবকদের ট্রেনিং দিলে উল্টা প্রতিদিন 700-800 টাকা করে যে ট্রেনিং নেবে তাকে দেওয়ার কথা। অথচ ট্রেনিং ইনস্টিটিউট গুলো মামা বাড়ির আবদার বানায় রাখছে, মামা খালুর সেন্টার বানায় রাখছে তারা। এখানে কোনো পাবলিসিটি নাই, ভালো মানের ট্রেনিং ইকুইপমেন্ট নাই, জনগণ জনশক্তি রূপান্তর করার কোনো পলিসি সেখানে নাই। জনগণ এগুলো জানিই না। অনেক বিদেশে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, দেশে